করে মস্তিষ্কে ব্যথার যে কনসেপ্ট আছে সেটাকে পরিবর্তন করে। তাহলে ইটস ডিক্রিজ পেইন মডুলেশন, it relax nervous system and also change the central pain process. ম্যানুয়াল থেরাপির নিউরোফিজিওলজিক্যাল মেকানিজমটা আমাদের বুঝতে হবে। এটা বুঝতে হবে কেন? এইটা বুঝলে ম্যানুয়াল থেরাপির উপরে আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে। বিশ্বাসটা যখন বৃদ্ধি পায় তখন কনফিডেন্স আমাদের আরো বেড়ে যাবে। তো ম্যানুয়াল থেরাপির নিউরোফিজিওলজিক্যাল মেকানিজমটা আমরা এখন বুঝবো। বুঝার আগে আমাদের বেশ কিছু টার্ম জানতে হবে। যে টার্ম গুলো যদি আমরা ক্লিয়ারলি বুঝি তাহলে আমাদের মেকানিজমটা বুঝাটা সহজ হয়ে যাবে। সেই টার্মের ১ম টা আছে মেকানোরিসেপ্টর। মেকানোরিসেপ্টর এই সম্পর্কে কারো ধারণা থাকলে আমাদের সাথে শেয়ার করেন। মেকানোরিসেপ্টর সম্পর্কে যদি কারো ধারণা থাকে আমাদের সাথে শেয়ার করেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? নাকি আপনারা ঘুমায়ে গেছেন? শোনা যাচ্ছে না, স্যার। শুনতেছি। আমি চাচ্ছি আর কেউ বলুক, এজন্য অপেক্ষা করতেছি। স্যার, মেকানোরিসেপ্টর হচ্ছে এমন এক রিসেপ্টর যেটা পেইন, টাচ, সেন্সেশন এগুলো বুঝতে সাহায্য করে। স্টিমুলেশন বিশেষ ওকে। করে। আচ্ছা, রিসেপ্টর জিনিসটা কি আমাকে একটু বুঝিয়ে বলেন তো? স্যার, রিসেপ্টর জিনিসটা হচ্ছে নার্ভের যে অংশগুলো বিভিন্ন ধরনের সিগন্যালকে গ্রহণ করে। ভেরি গুড, এক্সেলেন্ট। তো আমাদের শরীরে অসংখ্য রিসেপ্টর আছে এবং এই রিসেপ্টর গুলো অনেক টাইপস আছে। আপনারা এই রিসেপ্টর সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিবেন ফার্মাকোলজিতে। ফার্মাকোলজিতে আপনারা যে রিসেপ্টর গুলো যখন একটা ড্রাগ আপনারা সেবন করেন, মানে রোগীরা সেবন করে তখন এই ড্রাগ গুলো কিন্তু বন্ধন তৈরি করে দেয় অন্য কিছু রিসেপ্টরের সাথে। এটা আপনারা অলরেডি থার্ড ইয়ারের জার্নাল ফার্মাকোলজিতে পড়ে আসছেন। আর এছাড়া আমাদের যেকোনো ধরনের সিগন্যালই মূলত নার্ভের যে রিসেপ্টর আছে এটা গ্রহণ করে এবং মস্তিষ্কে প্রেরণ করে। তো মেকানো রিসেপ্টর হচ্ছে শরীরের তেমনই একটা সেন্সরি রিসেপ্টর যা চাপ, টান, কম্পন বা মুভমেন্ট অনুভব করতে পারে এবং সেই তথ্য নার্ভের মাধ্যমে ব্রেইনে পৌঁছায়। আমি এখানে ২ টা ছবি দিয়েছি। ছবিটা একটু খেয়াল করেন। দেখেন যে চামড়ার নিচে আমাদের যে রিসেপ্টর গুলো আছে ৪ ধরনের রিসেপ্টরই এখানে দেওয়া আছে। যে প্রি নার্ভ এন্ডিং টা দেখেন। তারপরে হচ্ছে অ্যা পেসিনিয়ান কর্পাচল, রাফেনিস ইন্ডিং, হেয়ার ফলিকল রিসেপ্টর এবং হচ্ছে এই যে উপরে দেখেন যে আমাদের স্কিনের উপরে যে আমাদের লোম সেটার ঠিক নিচে কিন্তু আমাদের এই রিসেপ্টর গুলো অবস্থিত। কাজেই আপনি স্কিনের উপরে বা স্কিনের উপরে যে লোম সেইটাও যদি টাচ করেন শুধুমাত্র আপনার একটা সিগন্যাল ব্রেইনে চলে যাবে। কাজেই আমরা যখন এই ম্যানুয়াল থেরাপি করাই বা অনেকের দৃষ্টিতে মনে হচ্ছে এটা মেসেজ দিচ্ছে, এইটা কিন্তু এরকম মানে ফ্রি হচ্ছে না। এইটার একটা সুনির্দিষ্ট সায়েন্টিফিক প্রসেস আছে যে মেকানোরিসেপ্টর আমার এই টাচটাকে অ্যাকসেপ্ট করতেছে। ২য় ছবিতে কারো মাইকে সাউন্ড হচ্ছে, প্লিজ আপনি মাইকটা অফ করেন। ওকে। ২য় ছবিটাতে দেখেন যে স্কিনের নিচে সেন্সরি সেল। এখন স্কিনে কিন্তু টাচ এখনো করেই নাই। তার আগেই কিন্তু সেন্সরি সেল কি হচ্ছে সিগন্যালটা গ্রহণ করে, অ্যাক্টিভেট হয়ে যায়। তো বিফোর স্টিমুলাস অ্যারাইভস, যখন আপনি স্কিনে এখনো হাত দেনই নাই তার আগেই কিন্তু হচ্ছে সেন্সরি সেল এই সিগন্যালটাকে গ্রহণ করে। যখন আপনি স্টিমুলাসকে অ্যাপ্লাইড করলেন অর্থাৎ বডিকে টাচ করলেন, টাচ করার সরাসরি পরে কি হচ্ছে এই সিগন্যালটা দ্রুতই যাচ্ছে এবং যখন পুরোপুরি টাচ করবেন তখন সেখানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়।
এটা খুব একটা কঠিন কিছু না। আপনারা ফিজিওলজি পড়ে আসলে ফিজিওলজিতে তো অবশ্যই পড়ে আসছেন অ্যাকশন পটেনশিয়াল এবং অ্যাকশন পটেনশিয়াল আমরা ফিজিওলজির একদম ১ম দিকেই ছিল। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। এই প্রসেস গুলোতে হয় সোডিয়াম পটাশিয়াম পাম্পের বিষয় থাকে বিস্তারিত। আমরা এখানে আরো বিস্তারিত আলোচনা করছি না। মূলত সহজভাবে বললে সোজা কথা যে আমরা আ বডি টাচ করতে গেলে যখন সেটা স্কিনের কাছাকাছি আসবে তখনই কিন্তু বডির যে সেন্সরি রিসেপ্টর আছে সেটা অলরেডি ইনফরমেশন গ্যাদার করে এবং ব্রেইনে পাঠানো শুরু করে। যখন আপনি পুরোপুরি টাচ করবেন তখন সে আরো বেশি উদ্দীপ্ত হয় এবং এই রিসেপ্টরের পটেনশিয়ালিটি বেড়ে যায়। সে দ্রুত ব্রেইনে পাঠায়। সো এভরি টাচ, প্রেশার, ভাইব্রেশন এটা ব্রেইনে সিগন্যাল পাঠায়। তো এইটা করা হয় কিসের মাধ্যমে? মেকানো রিসেপ্টরের মাধ্যমে এই কাজটা করে। এরপরে আসেন এ বিটা ফাইবার। বড় ও দ্রুত গতির সেন্সরি নার্ভ ফাইবার যা স্পর্শ, চাপ ও কম্পনের সিগন্যাল বহন করে। এটি ব্যথার সিগন্যাল কমাতে সাহায্য করে। ছবিটা একটু খেয়াল করেন। ছবিতে দেখা যাচ্ছে কি আছে? ছবিতে দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাস। এই ইলেকট্রিক্যাল স্টিমুলাসের যে সিগন্যালটা এইটা যাচ্ছে ব্রেইনের দিকে। তো যেটা কি দিয়ে যাচ্ছে? নার্ভ দিয়ে যাচ্ছে। সেই নার্ভের একটা অংশ আমরা যদি নিয়ে আসি আমরা কি দেখতে পাচ্ছি? একজন, একজনের উপরে থাকে মায়োলিন সিট। এখন আমরা সবাই আ একদম এসএসসি ইন্টার থাকতেই নার্ভের গঠন পড়েছি। যে একটা স্নায়ুকোষের গঠন হচ্ছে কি থাকে? সোমাটিক সেল দেহ কাণ্ড এবং কি থাকে? যে অ্যাক্সন থাকে, একজনের উপরে কি থাকে? মায়োলিন সিট থাকে, তাদের মাঝখানে রেনবিয়ার পর্ব থাকে। এগুলো আমরা সবাই জানি। তো সেই সুতা, এই সুতার এক ধরনের সুতা হচ্ছে এ বিটা ফাইবার। আরেক ধরনের সুতা হচ্ছে এ ডেল্টা ফাইবার। তো এ বিটা ফাইবারটা হচ্ছে কি খুব দ্রুত গতির সেন্সরি নার্ভ ফাইবার। অর্থাৎ আপনি চাপ দিতে গিয়ে যাবেন মানে কাছাকাছি আসতে দেরি, এটা ব্রেইনে পৌঁছাইতে দেরি নেই। এই যেই ফাইবার বা যেই সুতাটা দ্রুত এই সিগন্যালটা নিয়ে যায়, এটা হচ্ছে এ বিটা ফাইবার। আর যারা হচ্ছে মাঝারি গতিরটা নেয়, তারা হচ্ছে এ ডেল্টা ফাইবার। যা তীব্র ও তীক্ষ্ণ ব্যথার সিগন্যাল বহন করে। এবার আসেন আমার নিচের ছবিটা। নিচের ছবিটার মধ্যে কি দেওয়া আছে? সি ফাইবার দেওয়া আছে এবং এ ডেল্টা ফাইবার দেওয়া আছে। আবার এ বিটা ফাইবার দেওয়া আছে। ৩ টা ফাইবারই দেওয়া আছে। তো এই ছবিটা আসলে কোথাকার ছবি? এই ছবিটা হচ্ছে পাশে একটা দেখেন ক্রস সেকশন অফ স্পাইনাল কর্ড। অর্থাৎ স্পাইনাল কর্ডটাকে যদি আপনি লম্বা মানে প্রস্থের দিকে কেটে ফেলেন, ক্রস সেকশনাল করেন, তখন আপনি এই ছবিটা পাবেন। অর্থাৎ স্পাইনাল কর্ড তো লম্বালম্বি থাকে। লম্বালম্বি থাকলে আপনি লম্বাভাবে কাটলেন না। আপনি পাশাপাশি কাটলেন তাকে। প্রস্থ বরাবর কেটে ফেললেন। যেটাকে আমরা বায়োলজিতে প্রস্থচ্ছেদ বলেছি বা ক্রস সেকশন বলছি। তো এই ক্রস সেকশন করে যদি আপনি দেখেন তখন আপনি কি পাবেন? এই ছবিটা পাবেন ডান দিকে যে কালো ছবিটা এটা পাবেন। সেখানে হোয়াইট ম্যাটার আছে, গ্রে ম্যাটার আছে। তো আমরা সবাই জানি এটা, তাই না? যে ব্রেইনের ক্ষেত্রেও এবং স্পাইনাল কর্ডের ক্ষেত্রেও কি থাকে? হোয়াইট ম্যাটার থাকে, গ্রে ম্যাটার থাকে। তো এর মধ্যে প্রত্যেকটা অংশ আছে। একটা হচ্ছে ল্যাটেরাল ফিউনিকুলাস, ডর্সাল ফিউনিকুলাস, অ্যান্টেরিয়র ফিউনিকুলাস, ল্যাটেরাল হর্ন, সেন্ট্রাল ক্যানাল, ভেন্ট্রাল হর্ন, ডর্সাল হর্ন এগুলো সম্পর্কে আমরা জানি এবং আমরা কিন্তু আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন কিন্তু এই যে আ ডর্সাল হর্ন, তারপরে ভেন্ট্রাল হর্ন এগুলোর মাধ্যমে কিন্তু সাব্যস্ত করে থাকি যে কোনটা ডর্সাল হর্নের আগে থেকে শুরু হইছে, কোনটা পরে থেকে শুরু হইছে। তো মূল ঘটনা হচ্ছে যে এইটারই এইটা হচ্ছে মূল ছবি। মূল ছবির পাশে আমাদের যে অ্যানিমেটেড ছবিটা আছে সেখানে দেখা যাচ্ছে যে ৩ ধরনের ফাইবার, সি ফাইবার, আলফা বিটা ফাইবার অ্যান্ড আলফা ডেল্টা ফাইবার। তো আলফা ডেল্টা ফাইবারটা থাকে কোথায়? মেকানো রিসেপ্টরে। আর আলফা বিটা ফাইবারটা থাকতেছে কি? প্রোপিও রিসেপ্টরে। আর সি ফাইবার থাকছে নসি রিসেপ্টরে। তাহলে ৩ ধরনের রিসেপ্টর এবং ৩ ধরনের রিসেপ্টর ৩ ধরনের পেইন কালেকশন করে এবং সেটা ব্রেইনে পৌঁছায়। এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? থাকলে বলেন যে আমার কথা বুঝতে পারেন নাই।
ছবি দেখার পরেও আপনি ক্লিয়ার না, শেয়ার করেন, সমস্যা নেই। স্যার আরেকবার বললে সুবিধা হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে ছবিটা কিসের এইটা বুঝছেন কিনা? জি স্যার, এটা স্পাইনাল কর্ডের ক্রস ছবি, সেকশন। একটু স্যার অর্থাৎ ক্রস সেকশন। স্পাইনাল কর্ডটাকে আমরা যদি ক্রস সেকশনালি কেটে ফেলি তখন এই ছবিটা আসে। এখন এই স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কি হচ্ছে, হোয়াইট ম্যাটার থাকছে, গ্রে ম্যাটার থাকছে, ২ ধরনের পদার্থ। তো এর মধ্যে হচ্ছে ৩ ধরনের সুতা থাকে। একটা হচ্ছে সি ফাইবার, একটা হচ্ছে আলফা বিটা, একটা হচ্ছে আলফা ডেল্টা। সি ফাইবারটা কি করে? এটা হচ্ছে ধীরগতির নার্ভ ফাইবার। ধরেন গভীর বা জ্বালাপোড়া ধরনের বা দীর্ঘস্থায়ী ব্যথার সিগন্যালটা এরা বহন করে সি ফাইবার। আর মাঝারি গতির নার্ভ ফাইবার হচ্ছে আলফা ডেল্টা ফাইবার। এটা তীক্ষ্ণ ব্যথার সিগন্যাল বহন করে। আর বিটা ফাইবার হচ্ছে খুব দ্রুত এবং বড় সিগন্যাল, যেটা আপনি স্পর্শ করবেন, চাপ দিবেন, একটা কম্পন করলেন, এই ব্যথার সিগন্যালটা নিয়ে যাচ্ছে এই বিটা ফাইবার। তাহলে ৩ ধরনের ফাইবার স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেইনে ব্যথার অনুভূতি নিয়ে যায়। একটা এ বিটা ফাইবার, একটা হচ্ছে এ ডেল্টা ফাইবার, একটা হচ্ছে সি ফাইবার। এ বিটা ফাইবার করে কি, বড় এবং দ্রুত গতির হচ্ছে সেলসরি নার্ভ ফাইবার, যেটা স্পর্শ, চাপ, কম্পনের সিগন্যাল নিয়ে যায়। এ ডেল্টা ফাইবার হচ্ছে মাঝারি গতির নার্ভ ফাইবার, আর সি ফাইবার হচ্ছে ধীর গতির নার্ভ ফাইবার। এখন বুঝছেন কিনা, না অসুবিধা আছে বলেন? জি স্যার, ক্লিয়ার, বুঝতে পারছি। এরপরে আসেন ডর্সাল হর্ন। স্পাইনাল কর্ডের একটা অংশ যেখানে সেন্সরি সিগন্যাল প্রথমে এসে পৌঁছায়। অর্থাৎ একটা আমি যদি জি বলেন। আচ্ছা, এই যে ৩ টা ফাইবার, এই বিটা ফাইবারটা যেহেতু বলতেছেন যে এটা বড় এবং এটা হচ্ছে যে আ যেগুলি বড় সেন্সরি গুলি সেগুলি নিয়ে যায়। এটা কি তাহলে এই যে যেমন টাচ, কম্প্রেশন বা ভাইব্রেশন যেগুলি হোক, এটা কি তাহলে মানে বাইরে থেকে আসতেছে? বাইরের সিগন্যাল গুলি নিচ্ছে? এক যেমন এই ডেল্টা একদমই ফাইবারটার তো যেহেতু বলতেছেন যে তীব্র এবং তীক্ষ্ণ ব্যথা, তার মানে এটা আমার শরীরের ভিতরে যেটা প্রডিউস হচ্ছে। আর আমি যদি টাচ বা এই টাইপের প্রেশার যা কিছুই করি না কেন সেটা তো আমি বাইরে থেকে দিচ্ছি। তাহলে কি এই ২ টার মধ্যে এই টাইপের কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, অবশ্যই ডিফারেন্স আছে। এই বিটা ফাইবারের এন্ডিংটা এক জায়গায় শেষ হয়। ডেল্টা ফাইবারের এন্ডিং আরেক জায়গায় শেষ হয়। সি ফাইবারের এন্ডিং আরেক জায়গায় শেষ হয়। এখন যখন আপনি শরীর টাচ করবে তখন মেকানো রিসেপ্টরের মাধ্যমে এই বিটা ফাইবার এটাকে দ্রুত ব্রেইন নিয়ে যাচ্ছে। ডেল্টা ফাইবারের লোকেশন আবার আরেক জায়গায়। সেইটার ক্ষেত্রে সে দেখা যাচ্ছে যদি আপনি তীব্র ব্যথা পায় বা তীক্ষ্ণ ব্যথা হয় সেই সিগন্যালটা সে নিয়ে যাচ্ছে। তো কাজেই আ ৩ ধরনের ফাইবারের এন্ডিং ৩ জায়গায় থাকে এবং ৩ ধরনের ফাইবার ৩ রকমের সিগন্যালটাকে স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেইনে পৌঁছায়। জি, আপনি এটা আমি বুঝতে পেরেছেন? বুঝেছি। আ আমি এটা বুঝেছি। মানে আমার যেটা ক প্রশ্ন সেটা হচ্ছে যে আ আমার যে ইয়াটা আসবে কি বলবো এটার মানে সেনসেশন বলি বা যা কিছুই বলি পেইনের, এটা কি মানে উম একটা হচ্ছে বডির ইন্টারনালি আরেকটা হচ্ছে এক্সটার্নাল থেকে সেই সেনসেশনটা আসছে। এই টাইপের কোনো ডিফারেন্স আছে কিনা এই ২ টার ভিতরে? আমি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, না, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এর বিষয় না। এখানে প্রত্যেকটা জায়গায় এই ৩ ধরনের ফাইবারই থাকে। ঠিক আছে? ৩ আচ্ছা, ধরনের আচ্ছা। ফাইবারই থাকে। এখন ৩ ধরনের ফাইবার ইন্টারনালিও থাকে, এক্সটার্নালও থাকে। এভরি সেলের মধ্যেই থাকে। এখন ঘটনা হচ্ছে যে আ আমরা সেখানে কোন ধরনের সিগন্যাল দিচ্ছি, এইটা ৩ টা ফাইবার আগে এটাকে জাজ করে। অর্থাৎ ৩ টা ফাইবার মধ্যে যে যেই ধরনের আ সিগন্যাল নিতে সক্ষম, সে শুধুমাত্র ওই সিগন্যালটাই কালেক্ট করবে। মানে আপনি যদি একসাথে ৪-৫ টা সিগন্যাল দেন, সবগুলা কিন্তু এক ধরনের ফাইবার নিবে না। ওরা আগে দেখে যে যেই ফাইবার যেরকম সিগন্যাল নিতে সক্ষম, সে সেইটাকে ব্রেইনের কাছে পৌঁছাবে। দ্যাট মিনস এটা এরকম না যে এক জায়গায় শুধু বিটা ফাইবার থাকলো, ডেল্টা ফাইবার নাই, সি ফাইবার নাই। বিষয়টা কিন্তু এরকম না। এগুলো সবই একসাথে থাকে। আচ্ছা, আচ্ছা। জি, ক্লিয়ার।
ওকে। এবার আসেন আমাদের যে C5 এর এখানে একটা ছবি আছে। ছবিটা একটু দেখেন। তো এই ছবিটার ক্ষেত্রে ওই যে উনি যে প্রশ্নটা করছে, ওইটা আপনি সহজেই দেখতে পাবেন। দেখেন যে একই ইয়ার মধ্যে কিন্তু এই ২ ধরনের ফাইবারই অ্যালাইন করতেছে ছবিটাতে। দেখেছেন? এই ডেল্টা ফাইবারও যেখানে আছে, ওই C5 এরও একই সাথে আছে। ঠিক কি না? C5 এর নিচের ছবিটা দেখেন। C5 এর নিচে যে জি ছবিটা স্যার, দেওয়া আছে লাল আ এবং কালো হ্যাঁ, রঙের ফাইবার। কালো। এক্সাক্টলি। সো এগুলো কিন্তু সব একসাথেই থাকে যেটা আপনাদেরকে বললাম আরকি। এবং আপনারা ওই যে ক্রস সেকশন এর যেটা রিয়াল ছবি সেখানেও আপনারা দেখবেন এগুলো সব একসাথেই থাকে। এখন কখন কোন ধরনের সিগন্যাল যায় তার উপরে সে সেন্সরি আ হিসাবে ওইটাকে কালেক্ট করে ব্রেইনে পৌঁছাবে। এরপরে আসেন ডর্সাল হর্ন। স্পাইনাল কর্ডের একটা অংশ যেখানে সেন্সরি সিগন্যাল ১ম এ এসে প্রসেস হয়। তাহলে এই ডর্সাল হর্নটা একটু এই ছবিতে দেখেন। C5 এর নিচে যে কালো ছবিটা দেওয়া আছে, এখানে সবাই কি ডর্সাল হর্নটা পাইছেন? জি স্যার, সবাই দেখতে পাইছি তো পাচ্ছেন স্যার। কি? আচ্ছা, এই ডর্সাল হর্নের ঘটনাটা কি? ডর্সাল হর্নের ঘটনাটা হলো যখন আ আপনার আচ্ছা, কালো ছবিটার পাশে যে ছবিটা আছে এটা খেয়াল করেন। এটাতে বুঝতে সহজ হবে। এখানে সোর্স অফ পেইন লেখা আছে না? কালো ছবিটার পাশে যে ছবিটা এটার মধ্যে হ্যাঁ। দেখেন একটা অ্যারো চিহ্ন দিয়ে সোর্স অফ পেইন লেখা। দ্যাট মিনস যে হুম। এই জায়গায় যদি আপনি চাপ দেন বা ধরেন আপনি ব্যথা পেলেন। ব্যথা পেলে সে ব্যথার সেন্সটাকে গ্রহণ করবে। গ্রহণ করার পরে তার যে পাথওয়ে আছে, চলার পথ আছে, সেখানে কিন্তু সেটা প্রসেস করবে না। সে সর্বপ্রথম যেই জায়গায় প্রসেস করবে সেটা হচ্ছে ডর্সাল হর্ন। অর্থাৎ যেই জায়গা থেকে আ স্পাইনাল কর্ডটা মানে শুরু হইছে। তো ডর্সাল হর্ন যেখানে লেখা কালো এবং এই যে লাল ২ টা সেনসরি ফাইবার দিয়ে ওই জায়গায় পৌঁছাবে। ডর্সাল হর্নের এই জায়গায় পৌঁছাবে। এখানে ১ম হচ্ছে সে এই সিগন্যালটাকে রিসিভ করে অ্যান্ড প্রসেস করা শুরু করে। তো এই এরিয়াটা হচ্ছে ডর্সাল হর্ন। এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা? হুম। আচ্ছা। জি। এখন আপনাদের মনে থাকার কথা অ্যান্টেরিয়র হর্ন সেল। অ্যান্টেরিয়র হর্ন সেলের আগে হলে এক ধরনের মোটর নিউরন লেশন হয়। আর পরে হইলে আরেক ধরনের মোটর নিউরন লেশন হয়। এটা তো আপনাদের মনে আছে সবার, তাই না? জি সবাই কথা স্যার। শুনতে পাচ্ছেন? জি, 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 আচ্ছা। জি, জি। ওইটার ঘটনাটা হচ্ছে মূলত এইটাই। যে যদি আপনার স্পাইনাল কর্ডের ভিতরে প্রবলেম হয়, তখন দেখা যাচ্ছে কি যে অ্যান্টেরিয়র হর্ন সেলের আগে আপনার সমস্যা দেখা দিছে। তখন একরকম। আর এই অ্যান্টেরিয়র হর্ন সেলের পরে সমস্যা দেখা দিলে মানে স্পাইনাল কর্ডের ভিতর ভালো আছে। ওই যেখান থেকে ফাইবার গুলো এই যে ফাইবার এগুলো বের হইছে, ওই জায়গা থেকে সমস্যা। তো এই জন্য ২ টা ভাগ করে আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন। তো এইটা আমাদের বেসিক্যালি ইয়াতে নিউরো ফিজিওথেরাপিতে আমাদের খুব বেশি ডিটারমাইন করে তারপর কাজ করতে হয় যে এটা আপার মোটর না নিউরন বা লোয়ার মোটর। কারণ ২ টা অনুযায়ী আমাদের ২ ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল। এবং এক ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল আপনি আরেকটাতে দিলে কাজ করবে না। আপনি ওই সারাদিন দিতে পারবেন কিন্তু কাজ হবে না, উন্নতি নেই। সো আমাদের এই ক্লাসটা তো আসলে ওইটার না। তো আমরা এটার ভিতরে ডিপে ঢুকার প্রয়োজন নাই। এরপরে আমরা আসি পেইন মডুলেটরি সিস্টেম। ব্রেইনে এমন একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা যা ব্যথার সিগন্যালকে কমানো বা নিয়ন্ত্রণ করতে কাজ করে। এটা পেইন মডুলেশন মানে হচ্ছে যে আমাদের ব্রেইন কিন্তু ব্যথা কমাইতে পারে আবার বাড়াইতে পারে। মানে আপনি রিয়েল যে ব্যথাটা পাইছেন, এই রিয়েল ব্যথাটা ব্রেইন চাইলে অনেক গুণ বাড়ায় দিতে পারে। আবার ব্রেইন চাইলে অনেক গুণ কমায় দিতে পারে। আপনারা খেয়াল করবেন যে যারা ম্যানুয়াল প্র্যাকটিস করেন, আ দেখবেন রোগীর সাথে যদি আপনি কথা বলেন বা গল্প করতে, করতে ম্যানুয়াল দেন, তখন দেখা যায় যে রোগী মানে সামান্য ব্যথাটাকে খুব একটা ব্যথা হিসাবে মনে করে না। আবার অনেক রোগী আছে দেখবেন খুব গল্পবাজ। তো এরা কিন্তু দেখা যাচ্ছে শরীরে তার অনেক ব্যথা, কিন্তু সে ব্যথার কমপ্লেইনটা ওইভাবে করে না। তো কেন করে না?
এইটাই হচ্ছে কারণ যে তার যে ব্রেইন মডুলেটরি সিস্টেম ব্রেইনের এইটা হচ্ছে কারো ক্ষেত্রে খুব ভালো অ্যাক্টিভেট থাকে, কারো ক্ষেত্রে এটা কম অ্যাক্টিভেট থাকে। তো যার ক্ষেত্রে ভালো অ্যাক্টিভেট থাকে সে কিন্তু ব্যথার সিগন্যালটাকে কমাইতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। আর যার ক্ষেত্রে এটা খুব একটা ভালো অ্যাক্টিভেট থাকে না, তো তার ক্ষেত্রে উল্টা সমস্যা হয়। এন্ডোরফিন। এন্ডোরফিন সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে যে শরীরে স্বাভাবিক উৎপন্ন রাসায়নিক পদার্থ যা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। আমরা যে প্যারাসিটামল খাই, আ ইন্ডোমেথাসিন, কিটোরোলাক্স, সুলিনডাক, ন্যাপ্রোসিন, এভরি পেইন কিলার বডিতে যাওয়ার পরে বডির পেইন রিসেপ্টরের সাথে সে বন্ধন তৈরি করলে পেইন রিসেপ্টরের বন্ধনের পরে বডির ওখানে কি হয়? এন্ডোরফিন রিলিজ হয়। এন্ডোরফিন রিলিজ হইলে বডির যে আমাদের যে ব্যথা, এই ব্যথাটা আর লাগে না। ব্যথাটা হারিয়ে যায়। একই এন্ডোরফিন আমরা যখন এক্সারসাইজ করাই তখন নিঃসৃত হয়। আমরা যখন ম্যানুয়াল থেরাপি করাই নিঃসৃত হয়। এইজন্য এই ম্যানুয়াল থেরাপি, তারপরে এক্সারসাইজ, টেন্স মেশিন, এভরিথিং হচ্ছে ব্যথার ট্যাবলেটের বিকল্প। অর্থাৎ আপনি এগুলো দিলে ওই এন্ডোরফিন রিলিজ হবে। তার অ্যানালজেসিয়া হবে, তার পেইন কমে আসবে। সেরাটোনিন একটি নিউরোট্রান্সমিটার যা মুড, রিল্যাক্সেশন এবং ব্যথা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, নিউরোট্রান্সমিটার সম্পর্কে যদি কারো ধারণা থাকে একটু শেয়ার করেন। আমার অবশ্যই ধারণা আছে। আমি বলার জন্য এভাবে বলি, আপনারা আবার মনে কিছু নিয়েন না। নিউরোট্রান্সমিটার সম্পর্কে একটু কেউ শেয়ার করেন আপনার আইডিয়া। কেউ একজন বলেন, তো ঘুমায় যাবেন। অলরেডি মনে হয় অনেকে ঘুমায় গেছেন। This transmitter electrical signal from one nerve ending to another nerve ending. আচ্ছা, ওনার মনে হয় একটু প্রবলেম হচ্ছে। অন্য কেউ একটু শেয়ার করেন। স্যার, নিউরোট্রান্সমিটার হচ্ছে কিছু কেমিক্যাল মেসেঞ্জার যেগুলো হচ্ছে ব্রেইনের বিভিন্ন মেসেজকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ওকে, এইটা কিসের মধ্য দিয়ে যায় বলেন তো? মানে এটা চলাচলের পথটা কিসের মধ্য দিয়ে? এটা কি রক্তনালীর ভিতর দিয়ে যায়? না নার্ভের ভিতর দিয়ে যায়? নার্ভের মধ্যে স্যার, ওকে, সিন্যাপসে নার্ভের ভিতর দিয়ে যায়। তো এই নিউরোট্রান্সমিটারের একটা নাম হচ্ছে সেরোটোনিন। আরেকটা আমাদের আরো অনেক ধরনের নিউরোট্রান্সমিটার আছে। গাবা, প্যান্টিন, তারপরে আরো অনেক ধরনের আছে। তো এই সব নিউরোট্রান্সমিটারই আপনার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই যে নার্ভের সিগন্যাল আদান-প্রদান থেকে শুরু করে অনুভূতি আদান-প্রদান এভরিথিং এর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। তো সেরোটোনিন হচ্ছে এমন একটি নিউরোট্রান্সমিটার, এটা আপনারা হচ্ছে এক্সারসাইজ ফিজিওলজি সেকেন্ড ইয়ারে পড়ে আসছেন। নরএপিনেফ্রিন এটা এক ধরনের নিউরোকেমিক্যাল যা ব্যথা কমানো এবং নার্ভ সিগন্যাল নিয়ন্ত্রণে সাহায্য করে। মাসল স্পিন্ডল মাসলের ভিতরে থাকা একটি সেন্সরি রিসেপ্টর যা মাসলের দৈর্ঘ্য টান অনুভব করে এবং মাসল টোন নিয়ন্ত্রণে সাহায্য করে। আমি এখানে একটা ছবি যুক্ত করে দিয়েছি। তো দেখেন যে মাসল স্পিন্ডল বিষয়টা কি। এখানে যখন আপনি স্ট্রেস করবেন তখন মাসল স্পিন্ডলটা কি হয়? প্রসারিত হয়। এবং যখন আপনি রিল্যাক্সড দিবেন তখন সেটা মোটামুটি একটু সংকুচিত হয়ে থাকে। আর কন্ট্রাক্ট করাইলে মাসল স্পিন্ডল একদমই সংকুচিত হয়ে যায়। গোলজি টেন্ডন অর্গান, টেন্ডনের মধ্যে থাকা একটি রিসেপ্টর যা অতিরিক্ত টান অনুভব করে মাসলকে রিল্যাক্স করতে সিগন্যাল দেয়। এটা কোথায় থাকে? ছবিটা খেয়াল করেন যে হাড়ের সাথে যে টেন্ডনের ঠিক ভিতরে এই গোলজি টেন্ডন অর্গান এই রিসেপ্টরটা থাকে। আমি ২ টা ছবি যুক্ত করেছি। একটা ছবি হচ্ছে সরাসরি মানে অ্যানিমেটেড, আরেকটা হচ্ছে রিয়েল ছবি টাইপের। তো সেইখানে এই যে আ টেন্ডনের ভিতরে দেখা যাচ্ছে যে সেনসরি ফাইবারটা এবং এইটা হচ্ছে মূলত গোলজি টেন্ডন অর্গান। এরপর হচ্ছে রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্ক হচ্ছে কি নার্ভাস সিস্টেমের একটা পথ যার মাধ্যমে কোনো স্টিমুলাস বা সরাসরি দ্রুত প্রতিক্রিয়া তৈরি করে ব্রেইনের সম্পূর্ণ অংশগ্রহণ ছাড়াই। এবার এই ছবিটা খেয়াল করেন। এই ছবিটা খেয়াল করেন। ছবিটাতে দেখেন একটা হাত গরম
আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পাত্রের উপরে গরম দেওয়া উঠতেছে। এই গরমের সিগন্যালটা তার স্কিনে লাগতেছে। স্কিনে লাগার পরে যে রিসেপ্টরটা আছে সেই রিসেপ্টরটা হিট অথবা পেইনের অনুভূতিটা সে নিচ্ছে। নেওয়ার পরে সেন্সরি নিউরন দিয়ে এটা চলে যাচ্ছে কোথায়? স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে চলে যাওয়ার পরে এই মেসেজটা স্পাইনাল কর্ড দিয়ে ব্রেইনে চলে যাচ্ছে। ব্রেইনে চলে যাওয়ার পরে ব্রেইন থেকে যে সিগন্যালটা আসে সেটা মোটর নিউরন দিয়ে এসে ওই যে ইফেক্টর মাসল আর্মে পৌঁছায়। ফলে তখন আমরা কি করি? হাড়টাকে সংকুচিত করে ফেলি বা হাড়টাকে সরায় নেই। তাহলে এই প্রসেসটা হচ্ছে বা এই পথটা হচ্ছে কি? রিফ্লেক্স আর্ক। অর্থাৎ এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের পথ যার মাধ্যমে এই প্রতিক্রিয়াটা তৈরি হইলো। তাইলে এখানে খুব খেয়াল করে দেখেন যে কিভাবে স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে যেয়ে এই পথটা ডেভেলপ করে বা আসে। হ্যাঁ, এটা বুঝতে কারো অসুবিধা আছে? রিফ্লেক্স আর্ক? না স্যার। ওকে। প্রোটেক্টিভ রিফ্লেক্স শরীরের স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া যেখানে ব্যথা বা ইনজুরির কারণে মাসল টাইট হয়ে যায় যাতে আরো ক্ষতি না হয়। তো এটা খুব সহজ বিষয়। এটা হচ্ছে যে যখনই আপনারটা আমি খোঁচা দিব, মনে করেন একটা সুই দিয়ে আপনার শরীরে খোঁচা দেওয়া হইলো। খোঁচা দেওয়ার সাথে, সাথে দেখবেন কি যে জায়গায় খোঁচা দিচ্ছেন তার আশেপাশের মাংসগুলা সংকুচিত হয়ে গেছে। তো এটা কেন হয়? এইটা হচ্ছে এক ধরনের প্রোটেক্টিভ রিফ্লেক্স। অর্থাৎ বডি চেষ্টা করে যে না আর যেন খোঁচা খাবো না। তো এই খোঁচা যেন আর না খায় সে কি করে মাসলটা টাইট করে ফেলে। এটা অটো হয়। তো এইটা হচ্ছে প্রোটেক্টিভ রিফ্লেক্স অর্থাৎ প্রোটেকশন দেওয়ার জন্য শরীর এক ধরনের রিফ্লেক্স দেখায়। তাই না? দিস ইজ প্রোটেক্টিভ রিফ্লেক্স। আর রিফ্লেক্স সম্পর্কে সবার অবশ্যই ধারণা আছে না? হোয়াট ইজ রিফ্লেক্স? জি স্যার। ওকে। অটোনমিক নার্ভাস সিস্টেম শরীরে এমন নার্ভাস সিস্টেম যা অটোনমিক ভাবে অটোমেটিক কাজ করে যেমন হার্ট রেট, শ্বাস-প্রশ্বাস, রক্ত সঞ্চালন ইত্যাদি। প্যারাসিম্পেথেটিক সিস্টেম অটোনমিক সিস্টেমের একটি অংশ যা শরীরকে শান্ত রিল্যাক্স অবস্থায় নিয়ে আসে হিলিং প্রক্রিয়া বাড়ায়। সিম্প্যাথেটিক সিস্টেম অটোনমিক সিস্টেমের অংশ যা স্ট্রেস বা ফ্লাইট অবস্থায় শরীরকে সক্রিয় করে। প্রোপ্রিওসেপশন শরীরে এমন ক্ষমতা যার মাধ্যমে আমরা চোখ বন্ধ রেখেও বুঝতে পারি শরীরের কোন অংশ কোথায় আছে। আচ্ছা, আমরা এই যে পিএনএফ করি, তো আমরা ওখানে পিএনএফ এর পূর্ণরূপ কি বলি বলেন তো? প্রোপিওসেপটিভ নিউরো নিউরোমাসকুলার ফ্যাসিলিটেশন। ফ্যাসিলিটেশন। আচ্ছা, তাইলে ওই ক্ষেত্রে আমরা যে স্ট্রোকের রোগীকে এটা অনেক মানে খুব ইফেক্টিভলি আমরা ব্যবহার করে থাকি। তাইলে এখন তো বুঝছেন যে আসলে কেন এটা করা হয়। অর্থাৎ এটার মাধ্যমে রোগীকে তার যে একটা লিম্ব আছে সে তো এইটা প্যারালাইসিস হওয়ার কারণে সে এটা ফিল করে না। আমরা ওটাকে ফিল করাইতে চাই যে আপনার বাম পা আছে, বাম হাতটা আছে। মানে এটা অবশ্যই হারায় যায় নাই। দিস ইজ প্রোপ্রিওসেপশন। এবং এই প্রোপ্রিওসেপশন কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে ডে 1 থেকেই শুরু করতে হয়। অনেকের কিন্তু ধারণা যে এটা আসলে অনেক পরে শুরু করতে হয়। এরকম কিছু না। তো এটা জাস্ট উদাহরণ সম্পর্কে দিয়ে বললাম আরকি। তো আমাদের এই প্রোপ্রিওসেপশনটা খুব ইম্পোর্টেন্ট। যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের চোখ বন্ধ রাখলে আমরা টের পাই, অনুভব করি যে আমার এই পাটা আছে, এই আঙ্গুলটা আছে। এই ক্ষমতাটাই হচ্ছে মূলত প্রোপ্রিওসেপশন। জয়েন্ট পজিশন সেন্স প্রোপ্রিওসেপশন এর একটি অংশ যা জয়েন্টের অবস্থান এবং মুভমেন্ট সম্পর্কে তথ্য দেয়। নিউরোমাসকুলার কন্ট্রোল নার্ভ ও মাসলের সমন্বিত কাজ যার মাধ্যমে সঠিক মুভমেন্ট সম্পন্ন হয়। আচ্ছা, এবার মেকানিজম বোঝা শুরু করি, চলেন।